সবাইকে নমস্কার জানিয়ে আবার শুরু করছি আজকে যেটা হচ্ছে আজকে এটা হচ্ছে যে ইন্ডিয়ান ফুডসের যে হিস্ট্রির উপর যে 4টে পার্ট হলো, এটা হচ্ছে 5th পার্ট। হ্যাঁ, এবং এটাই হচ্ছে শেষ শেষ পার্ট। এরপরে শুরু করব আরেকটা চ্যাপ্টার, যেটা হচ্ছে ইন্ডিয়ান শাকসবজির উপর। যে এরকম যেরকম ফলের কিছু ইতিহাস বললাম, সেরকম এবার শুরু করব ভারতের কিছু শাকসবজি যেগুলো বাইরে থেকে এসেছে, যেটা আমাদের অনেকে জানি না, তার সম্পর্কে আলোচনা করব। তো পার্ট 4-এ আমরা যে আলোচনা করেছিলাম দুটো ফল যেটা ব্রাজিল থেকে এসেছিল, একটা হচ্ছে কাজু বাদাম আর একটা হচ্ছে পেয়ারা মানে গোয়াবা। তো তার সাথে আরেকটা ফলের কথা আলোচনা করা খুব জরুরি, সেটা হচ্ছে আনারস মানে পাইনাপেল। তো এই পাইনাপেল যেটা, সেটা কিন্তু ব্রাজিলের ফল। ব্রাজিলে প্রথম পাওয়া গেছিল এই পাইনাপেল যেটা আনারস। এবং কলম্বাস যিনি ছিলেন যিনি ভারতীয় সি রুট আবিষ্কার করতে চেয়েছিলেন, কিন্তু উনি পৌঁছে গেছিলেন আমেরিকা। এবং আমেরিকা ব্রাজিল থেকে, সাউথ আমেরিকার ব্রাজিল থেকে উনি এই আনারস যে ফলটা, এই ফলটাই নিয়ে ইউরোপে নিয়ে আসেন। এবং ইউরোপে নিয়ে আসার পর এই আনারস ফলটা কিন্তু ইউরোপের যে সমস্ত ধনী অ্যারিস্ট্রিকেট যে সমস্ত ফ্যামিলি ছিল, সে সমস্ত ফ্যামিলির মধ্যে এ প্রচণ্ডভাবে জনপ্রিয়তা পায়। এবং এই আনারস ফলটাকে সেই জন্য ওখানকার নোবেল ফ্রুটস বলা হতো, কারণ ওটা বিশেষভাবে ইউরোপের বেশি সম্ভ্রান্ত যে সমস্ত পরিবার, তাদের মধ্যে এই আনারস খাওয়া হতো। এবং এই আনারসটা পরে পর্তুগিজ লোকেরা যখন 1510 সালে যখন গোয়া আক্রমণ করে, তখন এরা এই আনারসটা ভারতবর্ষে নিয়ে আসে। তাহলে ব্রাজিল থেকে পর্তুগিজের থ্রু ভারতবর্ষে এই আনারসটা আসে। আর আনারস যখন পর্তুগিজরা ভারতবর্ষে আনে, তখন এই গোয়ার সাথে সাথে এরা কিন্তু এই বিজাপুর যে সুলতানের যে এরিয়াটা যে ছিল সাউথে, সেটাও পর্তুগিজরা একটু কন্ট্রোলে নিয়ে আসে, নিজেদের ক্যাপচারে নিয়ে আসে। সেই জন্য আজকে সাউথে বিজাপুরের যেটা গোল গুম্বজ আছে, কিংবা হায়দ্রাবাদে যে কুতুবশাহী যে টুম কমপ্লেক্স আছে, সে সমস্ত জায়গাতে কিন্তু দেখা যায় যে পাইনাপেল মোটিভস এবং সে সমস্ত আর্কিটেকচার পাইনাপেলের আর্কিটেকচার মধ্যে পাইনাপেলের স্কাল্পচার এবং পাইনাপেল স্টুকো ওয়ার্ক, হ্যাঁ, এগুলো আছে। এবং সবচেয়ে একটা বেশি পাইনাপেলের কাজ যেটা, আনারসের কাজ যেটা দেখা যায় ভারতীয় স্থাপত্যকলায়, সেটা হচ্ছে হায়দ্রাবাদের পাইগো টুম কমপ্লেক্স। পাইগো হচ্ছে হায়দ্রাবাদে নিজামের পরে সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সিয়াল এবং পাওয়ারফুল একটা ফ্যামিলি। এবং তারা মারা যাওয়ার পর তাদের ফ্যামিলির প্রতিজনকে একটা নির্দিষ্ট এলাকাতে কবর দেওয়া হয়। এবং সেই জায়গাটা হায়দ্রাবাদের একটা ফেমাস একটা হেরিটেজ কমপ্লেক্স, যেটাকে বলা হয় পাইগো টুম কমপ্লেক্স। তো পাইগো টুম কমপ্লেক্সে কিন্তু এই আনারসের কাজ কিন্তু দেখা যায়, এবং ওখানকার কবরের উপর এবং ওখানে দরজাতে এই পাইনাপেল স্টুকো ওয়ার্ক দেখা যায়। তো সেটাই স্বাভাবিকভাবে যে পাইনাপেল শুধুমাত্র ভারতের সে সময় পর্তুগিজদের সময় শুধুমাত্র ভারতীয়দের প্লেটের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, ওটা বিভিন্ন রকম আর্কিটেকচারের মধ্যে এই পাইনাপেলের কাজটা দেখা যায়। এবং আমরা বাংলায় এবং হিন্দিতে পাইনাপেলকে যেটা আনারস বলি, তো সেই আনারস শব্দটা এলো কোথা থেকে? আনারস শব্দটা এই জন্য এসেছিল যে যখন পর্তুগিজরা এটা নিয়ে আসে, তখন এটাকে বলা হতো ব্রাজিলিয়ানা ফ্রুট, মানে ব্রাজিল থেকে আসা একটা ফ্রুট। তো ব্রাজিল এই কথাটা ধীরে ধীরে লুপ্ত পায় এবং আনা কথাটা থেকে যায়। তো আনা প্লাস রস মানে আনারস, হ্যাঁ, মানে ফ্রুট জুস। আনা হচ্ছে ব্রাজিলিয়ানা থেকে আনা শব্দটা চলে এসেছিল, এবং সেই জন্য ওই ফলটাকে বলা হয় আনারস। তো আনারসের পর আরেকটা যেটা ফল হচ্ছে, যেটা গ্রীষ্মকালে আমাদের মানে প্রচণ্ড ফেভারিট সেই ফলটা। এবং সেই ফলটার কথা যখনই আমরা মনে করি, তখনই অনেকেই ভাবে হয়তো যে ফলটা হয়তো সেন্ট্রাল এশিয়া মানে উজবেকিস্তান কিংবা কাজাকিস্তান কিংবা ইরান, ইরাক, এই সমস্ত জায়গা থেকে এসেছে, এবং হয়তো এটা মুসলিমরা নিয়ে এসেছে। কিন্তু এই ফলটার সঙ্গে কিন্তু এই সেন্ট্রাল এশিয়ার কোনো যোগাযোগ নেই। এবং কেউ ভাবতেও পারে না যখন এই ফলটা আমরা খাই, তখন যে
এটা সাউথ আফ্রিকা থেকে এসেছে এবং সাউথ আফ্রিকাতে 5000 বছর আগে এই ফলের চাষ শুরু হয়েছিল। সেই ফলটা কি? সেই ফলটা হচ্ছে তরমুজ। তো তরমুজ আমরা কখনোই ভাবতে পারি না যেটা সাউথ আফ্রিকান ফ্রুট। তো সাউথ আফ্রিকা থেকে এটা সেই ইউরোপে যখন স্লেভ ট্রেড শুরু হয়, দাস দাস দাসত্ব প্রথা যেটা শুরু হয়েছিল, তখন স্লেভ ট্রেডের সময় এই তরমুজটা ইউরোপে আসে এবং ইউরোপ থেকে পরবর্তীকালে এটা ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষে আসার সময় এটা মুঘলদের মধ্যে কিন্তু এই ফলটা খুব ফেভারিট ছিল এবং মুঘলরা এই ফলটা খুবই পছন্দ করতো এবং মুঘলদের সময় আগ্রাতে যে সমস্ত লোকাল ফ্রুটস পাওয়া যেত তার মধ্যে সবচেয়ে কস্টলি যে ফ্রুটস যেটা ছিল সেটা কিন্তু ছিল এই আনারস আর এই তরমুজ। আনারস আর তরমুজ এই দুটো ফল। তো এটা ভাবতেও আশ্চর্য লাগে যে আনারস যে ফলটা সেই ফলটা হচ্ছে সাউথ আফ্রিকার ফল। এবার যে দুটো ফলের কথা বলবো সেই দুটো ফলের মধ্যে একটাকে ফল বলা চলে না, যেটা হচ্ছে আখ মানে সুগার ক্যান। সেটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণভাবে ভারতীয় এবং ভারত থেকে কিন্তু এই আখের যে চাষ সেটা কিন্তু ভারত থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তো এটা পুরো কিন্তু আমাদের ইন্ডিয়ার ক্রেডিট এই আখের ব্যাপারে। আরেকটা হচ্ছে কলা। কলা হচ্ছে সম্পূর্ণভাবে ভারতীয় এবং কলা প্রায় 2500 বছর আগে যে মানে আমাদের সবচেয়ে যে আর্লিয়েস্ট যে এভিডেন্স পাওয়া গেছে তাতে কলা চাষ দেখা গেছে ভারতবর্ষে এবং কলার জন্য এই ইন্ডিয়াকে পুরোভাবে ক্রেডিট দেওয়া চলে যে কলা যে বানানা সেটা কিন্তু পুরোপুরি ইন্ডিয়া। এবং কলা সম্পর্কে একটা মজাদার তথ্য আছে যে কলা আপনারা দেখেছেন যে কলার যে চাষ হয় একটা লাইন দিয়ে চাষ হয়, মানে একটা লাইনে কলা গাছ পোঁতা হয়, তারপর আবার একটা লাইনে আবার সারিভাবে কলা গাছ পোঁতা হয়। তো ইংলিশ যে ওয়ার্ড আছে যেটা প্ল্যান্টেশন যে ওয়ার্ডটা আছে সেটা কিন্তু এই চাষ পদ্ধতি থেকেই এই শব্দটা এসেছিল প্ল্যান্টেশন। সেই জন্য কলার যে নাম ইংলিশ নাম যে বানানা, তাছাড়াও প্ল্যান্টিন বলেও কলাকে জানা হয়। তো এই প্ল্যান্টেশন থেকে প্ল্যান্টিন। তো কলার আরেকটা ইংলিশ নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে প্ল্যান্টিন। আর ভারতবর্ষে প্রচুর রকমের কলা আছে এবং এবং সে সমস্ত কলাগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে বিদেশে যে সে সমস্ত ইন্ডিয়ান ব্যানানা স্বীকৃতি পেয়েছে এবং অনেকভাবে এক্সপোর্টও হয় এবং দুবাইও যদি কেউ গিয়ে থাকেন তাহলে দুবাই দেখবেন যে দুবাই যে সমস্ত কলাগুলো পাওয়া যায় মার্কেটে, ফ্রুট মার্কেটে, সেগুলো বেশিরভাগ কিন্তু ইন্ডিয়া থেকে আসা। এখন আমার যতটুকু মনে পড়ছে ইন্ডিয়াতে অনেক রকমের ব্যানানা আছে, তার মধ্যে ফেমাস যে ব্যানানা যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে মহারাষ্ট্রের মহারাষ্ট্রের যে জলগাঁও এরিয়ার যে ব্যানানা সেটাও প্রচণ্ড ফেমাস। আরেকটা হচ্ছে গোয়াতে ময়রা বলে একটা গ্রাম আছে, ওই ময়রা গ্রামের মানে ব্যানানাও প্রচণ্ডভাবে বিখ্যাত। ওটা হচ্ছে ওখানকার যে খ্রিস্টান যে পুরোহিত ছিল তারা ওই ময়রা গ্রামে এই কলাটা প্রথমে ইন্ট্রোডিউস করে এবং সেই থেকে ওই গ্রামের নাম অনুসারে ওই কলাটার নাম হয়ে যায় ময়রা বানানা। আরেকটা হচ্ছে মাট্টি বানানা হচ্ছে ভারতের সাউথের ওয়েস্টার্ন ঘাট এরিয়ার বানানা এবং রিসেন্টলি এই কলার উপর রিসার্চ করে দেখা গেছে যে এই মাট্টি বানানা যেটা সেটা কিন্তু এই জন্ডিস রোগের উপর মানে এটা বিশেষভাবে ফলপ্রদ এবং লিভারের যে কার্যক্ষমতা বাড়ানোর জন্য এই মাট্টি কলাটা ব্যবহার হয়। আর সবশেষে আজকে ফ্রুটের মধ্যে আরেকটা যেটা বলতে চাই যেটা সমস্ত খুবভাবে ইন্টারেস্টিং এবং যেটা হচ্ছে আখ, যেটা সুগার ক্যানও প্রায় 3000 বছর আগে ভারতবর্ষে চাষ শুরু হয়েছিল এবং আখের চাষ ভারতবর্ষ থেকে তারপর পরবর্তীকালে সেন্ট্রাল এশিয়ার এই সমস্ত দেশগুলোতে এবং সেন্ট্রাল এশিয়া থেকে ধীরে ধীরে ইউরোপের দেশে এগুলো ছড়িয়ে পড়ে। তো ভারতবর্ষে আখের চাষ হতো, কিন্তু ভারতবর্ষে আখের চাষ হওয়ার আগে কিভাবে চিনি তৈরি হতো, কারণ আগে ভারত ছাড়া তো অন্যান্য দেশের লোকেরা তখন আখের ব্যাপারটা জানতো না, তাহলে তারা তখন এই মিষ্টি যে সুগার যে জিনিসটা সেটা কীভাবে তৈরি করতো, সেই সুগারটা তৈরি করতো তারা তখন এই রাঙা আলু মানে সুইট পটেটো, রাঙা আলু থেকে। আর আমরা বাঙালিরা যে খুবভাবে পছন্দ করি যে ভেজিটেবল চপে যে বিট দেওয়া হয়, বিট যে সবজিটা, সে বিট থেকে বিটরুট আর সুইট পটেটো এই দুটো থেকে আগে চিনি তৈরি হতো। যখন
ভারত ছাড়া অন্যান্য দেশের লোকেরা এই আখের ব্যাপারটা জানতো না। পরে আখের ব্যাপারটা জানার পর এটা সবাই আখ থেকে চিনি তৈরি করা শুরু করে। আর আমরা এটাও সবাই জানি যে এর পরে যখন ব্রিটিশদের সময়ে যেমন জামাইকা, সুরিনাম, তারপরে আমাদের এখানে মরিশাস, এই সমস্ত জায়গাতে কিন্তু এই সুগার প্ল্যান্টেশন শুরু হয়, এবং সুগার প্ল্যান্টেশন শুরু হওয়ার সময় ওদের অনেক ওই সমস্ত সুগার প্ল্যান্টেশনে অনেক রকম শ্রমিকের দরকার হয়, এবং সেই সমস্ত শ্রমিকরা যে ভারতে তখন ব্রিটিশরা ইউপি থেকে এবং বিহার থেকে অনেক লেবারদেরকে পাঠায় ওই জামাইকা, তারপরে সুরিনাম, তারপরে মরিশাস, এই সমস্ত জায়গাতে। সেজন্য এই সমস্ত জায়গার যে সমস্ত ফুড হ্যাবিট আছে, যেগুলো জামাইকার ফুড হ্যাবিট আছে কিংবা মরিশাসের ফুড হ্যাবিট আছে, সেগুলো কিন্তু ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স অনেক আছে। মানে বেশিরভাগ কিন্তু বিহারি কুইজিন এবং ইউপি কুইজিনের ইনফ্লুয়েন্স প্রচণ্ডভাবে বেশি। তো যেমন জামাইকাতে কিংবা সুরিনামে এই সমস্ত জায়গাতে চিকেন কারি, আরও অনেক কিছু আছে যেগুলো প্রচণ্ডভাবে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স ওদের যে ডিশ যেগুলো। তো সেই হিসাবে পরে আরেকটা আমার এপিসোড আছে যেটাতে আমি এই সমস্ত আলোচনা করব যে কীভাবে এই জামাইকা, এই সমস্ত দেশে জামাইকা কিংবা সুরিনাম কিংবা মরিশাস, এই সমস্ত দেশে কীভাবে ইন্ডিয়ান খাবার পৌঁছালো। এবং আরেকটা যেটা দেশ আছে সেটা হচ্ছে ফিজিতেও মানে বেশিরভাগ হচ্ছে এরকম ইন্ডিয়ান ফুডস। তো এটা ওই আখ চাষ থেকে শুরু হয়েছিল, মানে আখ চাষের জন্য এই সমস্ত দেশে এই ইন্ডিয়ান যে সমস্ত লেবার তারা গিয়েছিল ওখানে কাজ করতে। এবং অনেকে যখন দাসত্ব প্রথা শেষ হয়ে গিয়েছিল তখন তারা ওখানেই রয়ে গিয়েছিল। এবং সুরিনামে যে সমস্ত ইউপির যে সমস্ত লেবাররা যারা গিয়েছিল, সুরিনাম যখন স্বাধীন হয়ে যায় তখন ওরা সুরিনাম থেকে ওরা হল্যান্ডে চলে আসে। সেজন্য হল্যান্ডেও আজকে দেখা যায় যে অনেক বিহারি এবং ইউপির লোকেরা কিন্তু হল্যান্ডে আছে, এবং তাদের মানে অ্যানসেস্টার যারা ছিল তারা কিন্তু এই সুগার প্ল্যান্টেশনে কাজ করতো। তো সুগারের মধ্যে কিন্তু আরও দুটো আমরা যে চিনি খাই তার মধ্যে আরেকটা চিনি হচ্ছে যেটা হচ্ছে ক্রিস্টাল, সুগার ক্রিস্টাল, যেটা আপনারা হয়তো জানবেন যে কোনো হোটেলে আমরা যখন খেতে যাই তখন খাওয়া দাওয়ার পর যখন বেয়ারা যে আছে সে যখন বিলটা নিয়ে আসে, এবং ওদের একটা মানে টিপস নেওয়ার একটা যে একটা পদ্ধতি, সেটা হচ্ছে যখন বিল নিয়ে আসে এবং বিলের সঙ্গে কিছু মাউথ ফ্রেশনার নিয়ে আসে, এবং মাউথ ফ্রেশনারের মধ্যে থাকবে দেখবেন আপনারা মৌরি আর মানে মিছরি, ছোট ছোট মিছরির দানা। এবং এখন বিভিন্ন রকম ট্রেনে যেমন শতাব্দী, গতিমান এক্সপ্রেস, এগুলোতেও দেখা যায় যে মানে ওরা যারা ট্রেনে যারা খাবার প্রোভাইড করে তারা খাবার যখন সমস্ত কিছু দেওয়া শেষ হয়ে যায় পরে টিপস নেওয়ার জন্য একটা প্লেটে ওই মাউথ ফ্রেশনার নিয়ে আসে, যাতে ওই সফ যেটা থাকে, যেটা আমরা মৌরি বলি, আর ওই মিশ্রি থাকে। তো এই মিশ্রিটা ভারতবর্ষে এলো কী করে? মিশ্রিটা কিন্তু এসেছিল ভারতবর্ষে ইজিপ্ট থেকে। ইজিপ্টের লোকেরা প্রথমে কিন্তু এই আখের রস দিয়ে এই সুগার ক্রিস্টাল সুগার বানানো তৈরি করে, এবং তারপরে ওটা ভারতবর্ষে আসে। এবং ভারতবর্ষের লোকেরা ইজিপ্টকে তো আর ইজিপ্ট বলে না, ওরা বলে মিশর, এবং হিন্দিতেও মিশর বলে। তো মিশর থেকে আসা চিনির টুকরো মিছরি কিংবা মিশ্রি। তো মিশ্রি এই কথাটা কিংবা মিছরি এই কথাটা, যে তাল মিছরি আমরা বলি কিংবা যে কোনো মিছরি যে ক্রিস্টাল সুগার, সেটা কিন্তু এই মিশরের এই দেশটার নাম থেকে এসেছে মিছরি। আরেকটা হচ্ছে চিনির যেটা ব্যাপার, যেটা হচ্ছে একটা তো গেল এমনি যে আমরা যে চিনি খাই, আরেকটা হচ্ছে বললাম যে সুগার ক্রিস্টাল, আরেকটা হচ্ছে খান্দ। কি জিনিসটা কি? খান জিনিসটা হচ্ছে জেনারেলি যদি খুব সাধারণভাবে বলা যায়, খান জিনিসটা হচ্ছে যে আনরিফাইন্ড সুগার, মানে ওটা একটু ব্রাউন রঙের হয়, যেটাকে ব্রাউন সুগারও বলা যেতে পারে। তো এই খান্দ যে জিনিসটা, এই খান্দ যে সুগার তৈরির যে পদ্ধতিটা, সেটা কিন্তু এই সেন্ট্রাল এশিয়াতে প্রথম তৈরি হয়েছিল, শুরু হয়েছিল। মানে ওরা গুড় থেকে একটা আনরিফাইন্ড একটা সুগার তৈরি করতো, যেটা ব্রাউন সুগার বলা হতো, মানে ব্রাউন কালারে। তো যেটাকে হিন্দিতে বলা হয় খান্দ বা খান্দাসারি, এটা যে কোনোটাই বলা যেতে পারে।
তো সেই জন্য দেখা যেতে পারে যে এই যে সেন্ট্রাল এশিয়ার বিভিন্ন রকম যে শহর আছে, সেই শহরের নামের সঙ্গে কিন্তু এই খান্দ শব্দটা যুক্ত আছে। এই খান্দ শব্দটা কিন্তু এই ব্রাউন সুগার, যে হিন্দিতে যেটা বলা হয় খান্দ, তার জন্য। যেমন তাসখান্দ, সমরকন্দ মানে উজবেকিস্তানের সমরকন্দ বা সমরখন্দ। তো সেন্ট্রাল এশিয়ার অনেক শহর আছে যেগুলোর সঙ্গে এই খান্দ শব্দটা যুক্ত, কারণ আগে এই সমস্ত শহরে এই ব্রাউন সুগার তৈরি হতো, মানে আনরিফাইন্ড সুগার। সেই জন্য ওই সমস্ত শহরের ওই জায়গাগুলোর নামের শেষে এই খান শব্দটা যুক্ত হয়েছে। আর ইংলিশে যখন ইউরোপে যখন এই খান যে ব্রাউন সুগারটা যখন গেল, ওরা তখন এটা খান্দ থেকে খান্দি থেকে ক্যান্ডি। তো এই ক্যান্ডি যে ইংলিশে যে শব্দটা আজকে আমরা ইউজ করি, সেটা কিন্তু এই খান্দ শব্দ থেকে এসেছিল, খান্দি, অ্যান্ড আফটার দ্যাট ইট চেঞ্জ টু ক্যান্ডি। আর দিল্লি কিংবা নর্দার্ন এরিয়াতে আরেকটা দেখা যায়, যেটা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এক রকমের জ্যাম তৈরি হয়, যেটা আমরা পান যখন খাই, মিষ্টি পান খাই, তখন মিষ্টি পানে একটুখানি ওরা লাগিয়ে দেয়, সেটা হচ্ছে গুলকান্দ। তো গুলকান্দ, এখন আমরা বলি গুলকান্দ, কিন্তু অ্যাকচুয়ালি ওর যে প্রোনাউন্সিয়েশন সেটা গুলকান্দ। তো সেটা হচ্ছে ওই আনরিফাইন্ড সুগার থেকে তৈরি হতো, খান থেকে তৈরি হতো। আর গুল মানে হচ্ছে রোজ, তো রোজ প্লাস খান্দ মানে আনরিফাইন্ড সুগার, সেই দিয়ে তৈরি একটা জ্যাম, সেই জন্য ওকে বলা হতো গুলকান্দ। তো আজকে আমরা আলোচনা করলাম এই আখ নিয়ে, আলোচনা করলাম আনারস নিয়ে, আলোচনা করলাম তারপরে আমাদের ব্যানানা নিয়ে আলোচনা করলাম। তো আজকে এটা এই ফ্রুটস যে হিস্ট্রি উপর যে 5টা পার্ট তৈরি করেছি, সেই 5টা পার্ট আজ শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এই 5টা পার্ট। ফ্রুটসের উপর যে ইন্টারেস্টিং যে সমস্ত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং আপনারাও হয়তো সে সমস্ত জানেন, কিন্তু তাও আমিও আপনাদেরকে বললাম, এবং যদি কিছু অজানা থাকতো সেগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করলাম। এরপরে যেটা পার্ট ওয়াইজ করবো, সেটা হচ্ছে ভারতের শাকসবজি নিয়ে, যে ভারতের বিভিন্ন শাকসবজি কীভাবে এলো, এবং কোনটা ভারতের অ্যাকচুয়াল দেশি সবজি এবং কোনটা বাইরে থেকে এসেছে তার সম্পর্কে। এবং আশা করি আমার এই যে এপিসোডগুলো, এগুলো আপনাদের ভালো লাগবে। এবং আমি প্রচণ্ড সিম্পলভাবে এটা করতে চাই, এতে আমি কোনো রকম এডিটিং কিংবা অত সব আমি করতে চাই না, কারণ আমি যেটা চাই, যেটা আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলে পরে আমি খুশি হব। সেই জন্য আমি ওর মধ্যে গ্রাফিক্স কিংবা অত সব কিছু, আমি প্রচণ্ড সিম্পলভাবে ভিডিও করে আপনাদের কাছে এটা শেয়ার করতে চাই, এবং আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।